কিন্তু ইরান মোটেই এটাকে শান্তি চুক্তি বলে সবসময় মনে করছে, তা কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই। ইরান মনে করছে যে আমেরিকা যেটা কোনোদিনই স্বীকার করতে চাইবে না, কিন্তু ইতিহাসে লেখা থাকবে যে এটা হচ্ছে অ্যান অ্যাক্ট অফ সারেন্ডার। যুদ্ধবিরতি করবো কিনা আমরা ঠিক করব, কিন্তু এই শর্তগুলো মানতে হবে। কি কি শর্ত? এবারে আমরা বলতে পারি যে এই অ্যাক্ট অফ সারেন্ডারটা পরে কি হবে। ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট যে হরমুজটা কোনো একটা ইন্টারন্যাশনাল ওয়াটারওয়ে নয়, এটা মনে রাখতে হবে। ইসরায়েলকে কি জবাব দেবে? কারণ ইসরায়েলের নেতনিয়াহু কিন্তু কি চায়, নেতনিয়াহু কি চেয়েছেন। কোথাও এর মধ্যে একটা আমেরিকায় খুব চাঞ্চল্যকর খবর নিয়ে এই ইরান যুদ্ধের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়েছে। সেটা যদি আমেরিকা সবই শর্ত মেনে নেয় ইরানে, তাহলে ইসরায়েল সেটা সহ্য করবে, ইসরায়েল সেটা পছন্দ করবে না। ভারত এর মধ্যে ইচ্ছে করেই ঢুকছে না, না স্ট্র্যাটেজিক্যালি তাদের এরকম কোনো পরিকল্পনা আছে যে এর মধ্যে আমরা ঢুকবো না? নমস্কার, সবাইকে আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। এখন ইসলামাবাদে একটি খুব গুরুত্বপূর্ণ শান্তি বৈঠক চলছে এবং সেই বৈঠকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তার সঙ্গে তার প্রতিনিধি দল এবং তার সঙ্গে ইরানের এবং মিশর এবং তুরস্কের প্রতিনিধিরা রয়েছেন। এই শান্তি বৈঠকে নানা রকম আলোচনা হবে, দফায় দফায় আলোচনা হবে। তার সমস্ত খবর আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে প্রথমে আপনাদের বলি যে এই শান্তি বৈঠকের আগে ইরানের যে প্রতিনিধি দলরা ইসলামাবাদে এসছেন, সেই প্রতিনিধি দলটি যে বিমানে এসেছিলেন সেই বিমানে তারা ছবি তারা পোস্ট করেছেন। সেই ছবিটিতে রয়েছে বিমানের যে ফাঁকা আসন, সেখানে অনেক রক্তমাখা স্কুল ব্যাগ এবং প্রত্যেকটি স্কুল ব্যাগের উপরে একটি করে পড়ুয়াদের ছবি। এবং এইটা যখন পোস্ট করা হয়েছে তার ক্যাপশন দেওয়া হয়েছে মিনাব 168। মানে মিনাব শহরে আমেরিকা যখন প্রথম টোমাহক ক্ষেপণাস্ত্র ছোড়ে, সেই টোমাহক ক্ষেপণাস্ত্রে আপনারা জানেন যে শিশু কন্যা স্কুল ছাত্রীরা তারা নৃশংসভাবে তাদের মৃত্যু হয়েছিল। তাদের স্মৃতিটাকে তারা ধরে নিয়ে এসছেন তাদের এই বিমানে। এই ছবিটি পোস্ট করেছেন আহ, ইরানের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ। তিনি পোস্ট করার সঙ্গে সঙ্গে এই ছবিটি একেবারে ভাইরাল হয়ে যায় বিশ্বজুড়ে। এবং সেই ছবিটা ধরেই আজকে আমাদের এই আলোচনাটা শুরু করব। আজকে আমাদের এই আলোচনার সঙ্গে রয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায়, আহ, রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক। গৌতম দা, প্রথমেই আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। এখন শান্তি বৈঠক চলছে এবং আপনি কিভাবে দেখছেন এই বৈঠকটিকে, গৌতম দা? হ্যাঁ সুব্রত, তুমি যেটা বললে, এই প্রথমেই যেটা তুমি শুরু করলে সেটা হচ্ছে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের যেভাবে মারা হয়েছিল বোমা ছুড়ে, টোমাহক দিয়ে, যে যাদের মৃত্যু ঘটেছিল তার আঘাতে। একটা বিমানে সেই সমস্ত আসরে সেই শিশুদের ছবি আছে একটা করে, এবং তাদের স্কুল ব্যাগ রাখা আছে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে ইরান মোটেও এই সমস্ত যে শান্তি চুক্তি, সমঝোতা চুক্তি সব হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু ইরান মোটেই এটাকে শান্তি চুক্তি বলে সবসময় মনে করছে, তা কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই। ইরান মনে করছে যে যেভাবে মারা হয়েছে, সেই জিনিসটা যেভাবে আমেরিকা তাদের উপরে আক্রমণ করেছে, তারা সেটা কিন্তু বিন্দুমাত্র ভোলেনি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এইটা, এই যে যেটা সবাই বলছে, আমেরিকা বিশেষ করে বিরাট চিৎকার করে বলছে, জেডি ভান্সও বলছেন, বিমানে উঠবার সময়ও বলেছেন যে বেশি যেন আমেরিকার সঙ্গে খেলতে না আসে, এটা আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প বলে দিয়েছেন, আমরাও বলে দিতে চাই। এ সমস্ত হচ্ছে ওপরের কথা। মূলত যেটা হচ্ছে, এটা আমেরিকা যেটা কোনোদিনই স্বীকার করতে চাইবে না, কিন্তু ইতিহাসে লেখা থাকবে যে এটা হচ্ছে অ্যান অ্যাক্ট অফ সারেন্ডার। আমেরিকা সারেন্ডার করলো। কেন সারেন্ডার করলো? একদম ইরানের কাছে সারেন্ডার করেছে। আগে তিনি বলেছিলাম ইরানের কাছে হেরে গেছে, আমি আজকে বলছি এটা ইরানের কাছে সারেন্ডার করা, সমর্পণ করা। কেন সমর্পণ? আমি পরপর বলছি। প্রথমত, ইরান বলেছিল এই চুক্তি হতে পারে, 2 সপ্তাহের যুদ্ধবিরতি হতে পারে, তার আগে তাদের কয়েকটা শর্ত মানতে হবে। সেই শর্তগুলো মানলে তবে তারা এইটায় রাজি হবে, যুদ্ধবিরতিতে। মানে
কিরকম ভাবে বলেছে, কতটা কতটা উপরের দিকে চেয়ে বলেছে নিজে, মানে যে আমরা উপরে আছি, যুদ্ধবিরতি করবো কিনা আমরা ঠিক করব, কিন্তু এই শর্তগুলো মানতে হবে। কি কি শর্ত? লেবাননে ইসরায়েলের বোমা ফেলা, বোমা বর্ষণ বন্ধ করতে হবে। লেবাননে বোমা বর্ষণ বন্ধ করেছে ইসরায়েল, বলেছে আমরা বোমা বন্ধ করব। বলেছে কাতারে আমাদের যে টাকা ফ্রিজ করা আছে $6 বিলিয়ন ছাড়তে হবে, আমেরিকা ছেড়ে দিয়েছে, $6 বিলিয়ন ছেড়ে দিয়েছে। তৃতীয়ত বলেছিল যদি ওখানে শান্তি চুক্তিতে আমেরিকার কেউ যায়, জেডি ভান্সকে যেতে হবে। ওয়াই জেডি ভান্স? কারণ জেডি ভান্স হচ্ছেন একেবারে উপরাষ্ট্রপতি, এবং তার মানে যাকে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে ক্ষমতাটা অনেক বেশি এবং তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে। এবং আরেকটার সঙ্গে উইটকফ বা কুশনার, কুশনার মানে হচ্ছে ট্রাম্পের জামাই, তাকে বিশ্বাস করে না ইরান, মোটেই বিশ্বাস করে না। তো এই যে ট্রাম্পের জামাইকেই বিশ্বাস করে না, জেডি ভান্সকে পাঠাতে বলছে, এটা হচ্ছে আরেকটা শর্ত, এবং সেটাও আমেরিকা মেনে নিয়েছে। আরেকটা তো জয়, এটা এটা আরেকটা জয়, কূটনৈতিক জয়। তাহলে এই এইটা সারেন্ডার ছাড়া আর কি হবে? এটা ঠিক সারেন্ডার, অ্যান ঠিক। অ্যাক্ট অফ সারেন্ডার। এবারে আমরা বলতে পারি যে এই অ্যাক্ট অফ সারেন্ডারটা পরে কি হবে? ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট। পরে এখন যা আমেরিকার অবস্থা, এখন আমেরিকা একটা সমঝোতার জায়গা খুঁজবে, যার জন্য পাকিস্তানে প্রচন্ড হইচই চলছে। আমরা জানি পাকিস্তানে যারা আছেন তারাও ভীষণ রকমের শশব্যস্ত হয়ে আছেন, সকাল থেকে বিভিন্ন রকমের ছিল ওখানে। ওখানে পাস যে ইন্টেরিয়র মিনিস্টার, সে ওখানে ব্যবস্থা করছে সমস্ত শহর ইসলামাবাদকে 10,000 প্রায় পুলিশ পার্সোনাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যা যা করা হয় বিভিন্নভাবে সব করা হয়েছে। কিন্তু এটা আদৌ কতটা সম্ভব হবে? এটা এটা হওয়ার মূল যে জায়গাটা, সেখানে পরিষ্কার ইরান আরেকটা শর্ত রেখে দিয়েছে, যে হরমুজটা কোনো একটা ইন্টারন্যাশনাল ওয়াটারওয়ে নয়, এটা মনে রাখতে হবে। কোনো আন্তর্জাতিক ব্যাপার নয়, এটা আমাদের ব্যাপার। ইরান এবং ওমান যা ঠিক করবে তাই করতে হবে, এবং টাকা দিতে গেলে ওদের দিতে হবে টাকাটা। আর দিতে হবে কি, ওরা যে কারেন্সি চাইবে সেই কারেন্সি দিতে হবে। আর এইটা যে বলেছে, এটা তো এখনো পর্যন্ত মানে কোনো সই সাবুত হয়নি, কাজে এটা আমরা জানি না এটা হবে কিনা। এবং এটা যদি দেখা যায় শেষ পর্যন্ত ভেস্তে গেল, হলো না, তাহলে বুঝতে হবে এটা একটা বিরাট কারণ। কারণ এইটা আমেরিকাতে, আমেরিকার যে নাগরিকরা, আমেরিকার যে আমেরিকান পিপল, তারা কিভাবে নেবে? কারণ আমেরিকা আজ পর্যন্ত কোনো জায়গায় এইরকম ভাবে মাথা নিচু করে সারেন্ডার করেনি আজ পর্যন্ত। যুদ্ধে জিতুক বা হারুক, তারাই কিন্তু মাথা উঁচু করে ফিরে এসেছে, যে কোনো জায়গায় হোক, হেরেও সব জায়গায় নিজেদের জয় প্রতিষ্ঠা করে এসছে। প্রতিষ্ঠা করেছে। করেছে এবং হ্যাঁ। হ্যাঁ, এমনকি কোল্ড ওয়ারের সময় কি হয়েছে, যেহেতু তারা জিতেছিল, কেন জিতেছিল আমরা জানি, সোভিয়েত রাশিয়া ভেঙে গেল। এই যে সোভিয়েত রাশিয়া ভেঙে গেল, তখন এটা ইউনিপোলার একটা একটা মানে যাকে বলা হয় ওয়ার্ল্ড হয়ে গেল। এই ইউনিপোলার ওয়ার্ল্ডে ওরা আমেরিকা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, খুব মাথা উঁচু করে, আমরা যা করবো তাই হবে। সেটা যে হচ্ছে না, হলো না। এবং কোথায় ইরানের মতো একটা দেশের কাছে, একটা ডেভিড এন্ড গোলায়াথের মতো, ডেভিডের কাছে যদি ডেভিডের ছোঁড়া মিসাইলে যদি আহত হতে হয়, তাহলে গোলায়াতকে পড়ে যেতে হয়, সেটা মেনে নেওয়া খুব মুশকিল। এবং বিশেষ করে আমেরিকান যে মাগা, যারা মাগা সাপোর্টার্স, যারা এত ট্রাম্পের উপরে সাংঘাতিক ভরসা রেখেছে, ট্রাম্প যা করবে তাই বলেছে, সব ঠিক আছে, তারা কি এই যে অন্ধভক্তের দল, যেমন আমাদের মোদী সাহেবের অন্ধভক্তের দল আছে, তো মোদী সাহেবের অন্ধভক্তের দল এখনো আছেন। তিনি ট্রাম্পের কথায়, যে ট্রাম্প যা বলেন তিনি তাই করেন, তিনি তাই শোনেন, মোটামুটি আমরা দেখেছি, চুপ করে থাকেন না হলে। তো অন্ধভক্তর দল সেটা বিশ্বাস করতে চায় না, মনে করেন এটা হচ্ছে ট্যাকটিক্যাল একটা মুভ বলে মনে করে। কিন্তু আমেরিকায় অত সহজ নয়, আমেরিকা বুঝতে পারছে যে ইরান কিন্তু আমাদের পর্যুদস্ত করেছে। এইটা আলটিমেটলি কিভাবে সোর্টেড আউট হবে, বিশেষ করে হরমুজটা কার কন্ট্রোলে থাকবে, নিয়ন্ত্রণ থাকবে? কারণ আরেকটা জিনিস বলেছে ইরান, যে সেখান দিয়ে কটা জাহাজ যাবে সেটা আমরা ঠিক করব, ওরা নিজেরা ঠিক করবে। তো এই যে এই কন্ডিশন গুলো, পরে এই কন্ডিশনে কতখানি রাজি হবে আমেরিকা, বা তার সঙ্গে কোনো জায়গায় সমঝোতায় আসবে কিনা ইরান,
এই জিনিসটা কিন্তু পরিষ্কার এখন নয়, এবং এখন তো আমরা জানি সেখানে চলছে, বৈঠক চলছে, এবং বৈঠক কিন্তু এখন চলবে। এখন মনে করার কোনো কারণ নেই যে একদিনেই এই কয়েক ঘন্টার মধ্যেই বৈঠক হয়ে গেল, সমস্ত উঠে গেল, সেটা ভাবার কোনো কারণ নেই। আর আমেরিকারও তা কি হয়েছে, যে আমেরিকাও তো তারও তো একটা স্ট্র্যাটেজি আছে, তাকে ওটা ভাবতে হবে যে কি করে এর পরে ইরানকে সায়স্ত করা যায়, এরকম একটা ভাবনা চিন্তা তাদেরও ভাবতে হবে। কাজেই এই যে জিনিসটা শুরু হয়েছে, এটা বলা যেতে পারে যে সাময়িক একটা যুদ্ধবিরতি অবশ্যই হয়েছে, এবং এটা প্রলংড হতে পারে, কিছুদিন বেশি হতে পারে, 2 সপ্তাহ জায়গায় হয়তো 2 মাস, 3 মাস, 4 মাস হতে পারে। কিন্তু তার মানে এটা ভেবে নেওয়ার কথা নয় যে পশ্চিম এশিয়ায় একবারে আহ, শান্তি প্রতিষ্ঠা। চিরস্থায়ী, হ্যাঁ, চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা হলো। সুব্রত। গৌতম দা, একটা আপনি যখন বলছেন তার মধ্যেই একটা ট্রাম্প এই শান্তি হুম, বৈঠক যখন চলছে তখনই তার হুম, ট্রুথ সোশ্যালে একটা পোস্ট হুম, লিখে ফেলেছেন, যে হুম, তাতে তিনি বলছেন যে অনেকেই দাবি করছেন, আপনি যেমন বললেন যে হুম, ইরান যে জয়, ইরানের কাছে হুম, হুম, সারেন্ডার করেছে, তিনি সেটাই বলছেন যে অনেকে দাবি করছে যে ইরান জিতছে, কিন্তু প্রকৃতপক্ষে সবাই জানেন যে তারা হুম, হারছে, তাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। হুম, আরো লিখেছেন যে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র, ড্রোন কিচ্ছু নেই। হুম। এইগুলো ট্রাম্প কেন লিখছেন? আহ, ট্রাম্প তো জানেন একটা বৈঠক চলছে, তার হুম। মধ্যে আবার এই সমস্ত কথাবার্তা লেখার পেছনেটা কি? তিনি কি ভেঙেও মচকাবেন না, এরকম একটা ইয়ে ভাব করছেন? এখন দেখো, এইটা কিন্তু চলবে, এই প্রচারের যুদ্ধটা। গোয়েবলস যখন, হিটলার যখন আত্মসমর্পণের আগের দিন পর্যন্ত গোয়েবলস চেষ্টা করেছে বলবার যে হিটলারই জিতছে, জার্মানি জিতছে, জার্মানি ছাড়া কেউ নেই সারা পৃথিবীতে, এই বলে যেতে হয়েছে। এই বলে যেতে হয়, কনস্ট্যান্টলি বলে যেতে হয়। আমরা তো সাধারণ, আমাদের দেশে তো সাধারণ নির্বাচনে পর্যন্ত এই জিনিসটা দেখি, সবাই বলে যাচ্ছে একদম, আমরা তো জিতছি, আমরা তো জিতছি, আমরা ছাড়া কেউ নেই, এই চলে। কাজে এইটা আমেরিকা, আর আমেরিকার মতো দেশ যে কোনোদিন কোনো জায়গায় হারবে না, যারা যা বলবে তাই সারা পৃথিবী শুনবে, মাথা নিচু করে শুনবে, সেখানে ইরানের মতো এইটুকু একটা দেশ, ক্ষুদ্র একটা দেশ, সত্যি কথা বলতে অন্যান্য যে মুসলিম বা ইসলামিক দেশগুলো তো খুব যে একসঙ্গে মিলে লড়াই করছে তা তো নয়, মোটেই নয়। আমরা তো জানি যে জিসিসি কান্ট্রিজ গুলো, অন্য গালফ কান্ট্রিজ গুলো, তার মধ্যে তো অনেকেই আসেনি, এবং তারা পর্যন্ত প্রচন্ড ইনজিয়ার্ড হয়েছে, উন্ডেড হয়েছে, বা আহত হয়েছে। 13টা আমেরিকান এম্বাসিতে আঘাত হেনেছে আমাদের ইরান। তা এই জিসিসি কান্ট্রিজে, সেখানে একা ইরান এটা করছে, আর ওখানে ইসরায়েল আছে এবং আমেরিকা আছে। এবারে কি হলো সমস্যাটা, ইসরায়েলের কাছে আমেরিকার মাথাটাও তো নিচু হয়ে যাচ্ছে, নিজের দেশের কাছে তো হচ্ছেই, আবার ইসরায়েলের কাছেও হচ্ছে। ইসরায়েলকে কি জবাব দেবে? কারণ ইসরায়েলের নেতনিয়াহু কিন্তু কি চায়, নেতনিয়াহু কি চেয়েছেন, যে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল করব, ইসরায়েলকে যা ছিল আমাদের সব ফিরে আনবো, আমরা আমাদের সমস্ত দেশটা যেমন ছিল তেমন পুরো ফিরে আরব আনবো। দুনিয়াটা চাই তাদের, প্রায় হ্যাঁ, হ্যাঁ, সীমানা এটা তাদের গোটাটা বাড়িয়ে যেতে হচ্ছে। গোটাটাই গোটাটাই আমাদের ছিল, ওটা গোটাটাই আমরা নেব। কারণ যুদ্ধ ও চালিয়ে যেতে চায়, যুদ্ধটা যত চলে ওর পক্ষে ভালো, ও মনে করে যে আমি যুদ্ধ যতদিন চালিয়ে যেতে চাই। তো আমেরিকা তো সেটা চাইবে না, কারণ প্রথমত ইসরায়েলের জন্য আমেরিকার রক্তক্ষয় হবে, অর্থক্ষয় হবে, সম্মানহানি হবে, কতদিন সহ্য করবে, এটা চলে যাচ্ছে। কিন্তু এটাও তো ঠিক, ট্রাম্পের যে নেতনিয়াহুর কাছে যে সম্মান বা যে মাথা উঁচু করে চলা, সেটাও যদি খাটো হয়ে যায়, তাহলে আমেরিকাকে এটা বলতেই হবে। এবং ট্রাম্প কোনোদিন এমন হয়েছে কি যে উচ্চস্বরে নিজের গলা এরকম ছাড়া, বলা ছাড়া কোনোদিন কিছু করেছে? এমনকি এই যে সুপ্রিম কোর্টে ট্যারিফ নিয়ে পর্যন্ত, ট্যারিফ পরে সুপ্রিম কোর্ট যখন বলল তখন সুরসুর করে মানতে হলো। তার আগে তো অনেক বড় বড় কথা বলেছেন। বড় বড় কথা ট্রাম্প বলতে বরাবরই ভালোবাসেন, বাসেন, অ্যারোগেন্স, এবং আমি তো বলেছি লুজ ক্যানন, কি বলেন কখন কি বলেন তারও ঠিক নেই, এটা বলতে চান। কিন্তু এখন কি করে নিজেকে সামলাবেন স্বাভাবিকভাবে, এটা বলতে চাই যে আমরা সব শেষ করে দিয়েছি। এবারে দেখো সুব্রত, একটা শুধু আমি তোমাকে পয়েন্ট বলবো, এই যে ইরানের যা যা অস্ত্র আছে, কি অস্ত্র আছে, কতটা আছে, এ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা আমেরিকার নেই। কেন নেই? কারণ বহুদিন আগে থেকে ইরান নিজের যে অস্ত্র সম্ভার যাবতীয় সব আন্ডারগ্রাউন্ড করে ফেলেছে, সব ওদের আন্ডারগ্রাউন্ডে হচ্ছে, এমনকি আন্ডারগ্রাউন্ডে শহর তৈরি করে ফেলেছে। সেখানে কি একদমই। হচ্ছে, কতখানি কি অস্ত্রের কি কি পরীক্ষা নিরীক্ষা চলছে, কি কি তাদের আছে, সে তো ইনট্যাক্ট আছে। সেই যে ইনট্যাক্ট আছে সেটা তো আমেরিকা জানে না কতখানি আছে। কাজেই
ওপরে ওপরে বলছে আমরা এই ধ্বংস করলাম, ওই ধ্বংস করলাম, সব ঠিক আছে, ভেতরে কি আছে তুমি তো জানোই না। কাজেই এইটা ট্রাম্পকে জোর গলায় বলতে হচ্ছে যে আমরা ওদের সব শেষ করে দিয়েছি, কিন্তু কথাটা নিজেও জানেন, অবশ্যই জানেন যে তা করতে পারেননি। যদি সত্যি শেষ করে দিয়ে থাকতো, তাহলে এতদিনে বুটস অন গ্রাউন্ড পাঠিয়ে দিত, সেনা পাঠিয়ে দিতে পারতো, সেনা পাঠিয়ে বলতো ইরানকে শেষ করে দাও, ওদের হাতে আর কিচ্ছু নেই। সেটা করতে পারলো না কেন? পারলো না একটাই কারণে, কারণ যাবার পথেই, তার আগেই যে এরিয়াল যে বোম্বার্ডমেন্ট হবে আকাশ পথে, সেগুলো আবার ধ্বংস করে দিতে পারে ড্রোন দিয়ে বা মিসাইল দিয়ে ইরান। এটা জানে পেন্টাগন, পেন্টাগন জানে বলেই এখনই বুটস অন গ্রাউন্ড সেনা পাঠাতে চাইলো না, ভয় পেলো বা পিছিয়ে গেল। এটা সুব্রত। কোথাও এর মধ্যে একটা আমেরিকায় খুব চাঞ্চল্যকর খবর নিয়ে এই ইরান হুম, যুদ্ধের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়েছে, সেটা ওখানে হুম, ভীষণভাবে চর্চা হচ্ছে, এবং সব থেকে হুম, বড় চর্চাটা ইউরোপ থেকেই শুরু হয়েছে মূলত। সেটা ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি নিজে একটি টুইট করেছেন, যাতে দেখা যাচ্ছে যে এপস্টিন ফাইলে একটি এপস্টিনের সঙ্গে একটি অত্যন্ত আপত্তিকর ছবি আমেরিকার ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পের, এবং হুম, সেটা নিয়ে একটা আমেরিকা জুড়ে একটা আলোচনা চলছে যে হুম। এইটার সঙ্গে ইসরায়েলের কাছে আমেরিকার একটা বন্ধক আছে কিনা, এই আলোচনাটা। এবং যার জন্য ট্রাম্প বারবার যখন কোনো যুদ্ধবিরতি করতে চাইছেন, শান্তি বৈঠক করতে চাইছেন, তখনই ইসরায়েল এরকম একটা ছবি কি ফাঁস করে দিল, এরকম একটা কথা কিন্তু আমেরিকা থেকে শোনা যাচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখো, এইটা দুটো কারণ থাকতে পারে। প্রথমত একটা কারণ ছিল এর আগে বিল ক্লিন্টনের সময়, আমরা জানি লিভেন্সকিকে নিয়ে, মনিকা লিভেন্সকিকে নিয়ে একটা কাণ্ড ইসরায়েল করেছিল, করেনি তা নয়। এরা তাদের কাছে বলেছিল, তাদের কাছে আমাদের কাছে ছবি আছে, অতএব আমাদের কথা অনুযায়ী চলো, আমরা যেটা বলছি সেটা শোনো। এটা কাইন্ড অফ ব্ল্যাকমেইলিং, এটা ছিল, এটা হয়নি তা তো নয়। কাজে সেই জিনিসটা যে আবার তারা অ্যাপ্লাই করবে না, এটা কেউ বলতে পারে না, তাদের কাছে থাকতেই পারে। এই যে মোসাদ তাদের হয়ে কাজ করে, মোসাদের প্রচুর লোক, প্রচুর এই যে এজেন্ট বিভিন্ন ভাবে আমেরিকাতে আছে, এবং আমেরিকাতে প্রো ইসরায়েলি যে লবি কাজ করে, তারা দে আর ভেরি পাওয়ার, ডিপ স্টেট, ভেরি একদম ডিপ স্টেট। ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, ভেরি হুম, ইনফ্লুয়েন্সিয়াল। কাজে হুম। তাদের হাতে অনেক কিছু তথ্য আছে, নেই তা আমি অস্বীকার করবো না, থাকতেই পারে, থাকার কথা। এই যে থাকার কথা, তার জন্য কি হয়, কালকে ওই যে সবাই আমরা সেটাও দেখেছি, এই যে মেলানিয়া, ট্রাম্পের স্ত্রীকে হোয়াইট হাউসের ভেতর থেকে একটা নিজস্ব ভিডিও করতে হলো। তিনি যে ভিডিওতে কি বলবেন কেউ জানতো না, এমনকি হোয়াইট হাউসের যারা কাছের তারাও জানতেন না তিনি কি বলতে চাইছেন। মিলেনিয়া কি বললেন, যে তার নাম জড়িয়ে, এপস্টিনের সঙ্গে তার নাম জড়িয়ে কিছু কথা বাজারে উঠছে, তার সঙ্গে এটা এক সম্পূর্ণ মিথ্যে, এটা সম্পূর্ণ, এটা প্রতারণা, তার বিরুদ্ধে এটা ব্ল্যাকমেলিং, এটা বা এই ধরনের কথা, এই ধরনের কোনো, তিনি এপস্টিনকে চিনতেন না এবং তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, এইটা তিনি বারবার বলে প্রমাণ করতে চাইলেন যে এইটার সঙ্গে তাকে জড়ানো ঠিক হচ্ছে না এই ঘটনার সঙ্গে। তো ব্যাপার হচ্ছে, তারপরে আবার একটা টুইট এসেছে, সবাই আমরা জানি ওই ব্রাজিলিয়ান মডেল, ব্রাজিলিয়ান মডেল হচ্ছে বোধহয় কি, এই যে তার অ্যামান্ডা, বন্ধু, হ্যাঁ, একদম অ্যামান্ডা এই তো। উনগারো। হুম। আচ্ছা, এই যে অ্যামান্ডা উনগারো, যে ওই যে কথাটা এসছে, এতে তো খুব মোটামুটি খানিকটা গালিগালাজ দিয়েও মেলানিয়াকে বলেছেন যে তুমি মিথ্যে কথা বলো না, তো আমি জানি তুমি কি করেছিলে এবং তুমি আমার সঙ্গে গিয়েছিলে, কাজে এই তো বেশি কথা বললে আমি সব ভাঁজ করবো, এটা বলেছে। তারপরে অবশ্য মেলেনি, আর কিছু উত্তর দেয়নি এবং উত্তর দেওয়ার কথাও নয়, কারণ এরপরে জিনিসটা আরো বাড়তে থাকবে। কিন্তু এই যে ফার্স্ট লেডিকে নিয়ে একটা কথা উঠে যাওয়া, এবং মিলানিয়া তো ডাইরেক্টলি যে ট্রাম্পের সঙ্গে থাকেন, একই বিল্ডিং এ থাকেন এমন কোনো কথা আমরা জানি না, বরং তিনি তো আলাদা থাকেন বলে আমরা জানি, তিনি আলাদা একটা, তাদের সব আলাদা বাড়ি আছে, সেখানে তিনি থাকেন, মাঝে মাঝে হোয়াইট হাউস আসেন, কাজকর্মে আসেন, যান একসঙ্গে বহু জায়গায়, এটা সব ঠিক আছে, কিন্তু একসঙ্গে থাকেন বলে জানি না। তিনি হোয়াইট হাউসে এসে এইরকম বিবৃতিটা দিলেন কেন? এটা কেন? কারণ এপস্টিন নিয়ে আমেরিকার মধ্যে যে ঘটনাটা ঘটছে, আজ না হোক কালকে তো ট্রাম্প চলে যাবেন, তার সব প্রেসিডেন্টশিপ চলে যাবে, তখন তো মেলানিয়া কি করবেন? সমস্ত ইয়েটা, এই যে
এই সমস্ত অস্বস্তি, সমস্ত যদি বিভিন্ন ধরনের যাকে বলে এই যে সমাজে অপদস্থ হওয়ার সম্ভাবনা, সেটা তো তার থেকে যাবে। কাজে তিনি এটার থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু তুমি যেটা বললে, এইটা ইসরায়েল যে করবে না এমন কথা বলা যায় না, যদি কোনো প্রমাণ এখনো নেই বা আমরা জানি না ইসরায়েল কেন করতে পারে। ফ্রান্সের রাষ্ট্রপ্রধান যখন এটা পোস্ট করেন, তখন হ্যাঁ, তার মধ্যে তো একটা ইঙ্গিত থাকে, একটা বার্তা থাকে। হ্যাঁ, তা এই বার্তাটা হচ্ছে এটাই, এই যে শান্তি সমঝোতা, শান্তি চুক্তি হচ্ছে, তাতে ইসরায়েলের কথা অনুযায়ী যদি না চলা হয়, যদি আমেরিকা সবই শর্ত মেনে নেয় ইরানে, তাহলে ইসরায়েল সেটা সহ্য করবে না, ইসরায়েল সেটা পছন্দ করবে না। এটা একটা বার্তা দিয়ে রাখা হলো যে দরকার হলে ট্রাম্পের বিরুদ্ধে এইটা শুরু হতে পারে, এই মানে এই ধরনের সেক্ষেত্রে এটা মনে করা একটা যেতে পারে যে কুৎসা। এই ছবিটা হয়তো ওখান থেকেই ফাঁস করা হয়েছে, যেটা এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। হুম, হুম, সেটা হয়তো ইসরায়েলেরই কোনো সূত্র থেকে বেরিয়ে এসেছে, এবং এটা এক ধরনের একটা হুমকি হুম। এক ট্রাম্পকে। ধরনের এই যে কুৎসা ছড়ানো, সেটা তো হুমকি তো বটে, কারণ এপস্টিন নিয়ে কারণ কারণ যেরকম এখানে যেটা বলা হচ্ছে, যেটা আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে যা আসছে, হুম, সেটা যে মেলেনিয়া ট্রাম্পকে ট্রাম্পের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন এপস্টিন। এপস্টিন, হ্যাঁ, এপস্টিন আলাপ হ্যাঁ, করিয়ে দিয়েছিলেন, সেটা ব্রাজিলীয় মডেলও সেটা হ্যাঁ, ইয়ে না, না, করেছেন। হ্যাঁ, এবং তাদের ব্রাজিলিয়ান মডেলে যে পার্টনার ছিলেন, যিনি ওর অ্যাডমিনের সঙ্গে যুক্ত ছিলেন, প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন, সেই ভদ্রলোকও আলাপ করিয়ে দিয়েছে, সেও ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার আলাপ করিয়েছিল, এরকম একটা কথা আছে, সেটাও হ্যাঁ, করিয়েছিলেন। তার মানে মোটমাট তুমি যে এপস্টিন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভূমিকা নিয়েছিলেন, হ্যাঁ। এই এ- দুজনের আলাপ করিয়ে দেওয়া এবং হুম, তারপরে তাদের বৈবাহিক সম্পর্কের মধ্যে আসা। এপস্টিনের একটা আশা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভূমিকা ছিল। তো হ্যাঁ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেখো, একটা জিনিস বলি, আমাদের দেশে না, তুমি যদি আমাদের দেশের কথা ভাবো, যখন দু রকমের বিয়ে থা হয়, এখন তো লাভ ম্যারেজ হয় বহুদিন ধরেই, ভালোবাসার বিয়ে হয় সবাই। তো ভালোবাসার বিয়ে তো দুজন দুজনকে একটু চিনে টিনে নেয়, নিজেরা জানে, পরস্পর পরিচয় হয়, জানতে পারে মনের মিল হচ্ছে কিনা, তারপরে তারা প্রপোজ করে। আর আগে দিনে পাত্র পাত্রী তো সমস্ত দেখাশুনো করে, কে কোথায় বাড়ি, অমুক তসুক, সে সমস্ত দেখে হতো। তো মেলানিয়া ট্রাম্পকে বিয়ে করবেন কিছুই না জেনে, এটা খুব আশ্চর্যজনক। আর আমেরিকার মতো জায়গায়, যেখানে এই এরকম ইনফরমেশন এত ওপেনলি পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, সে মেলানিয়ার মতন দুজনেই যথেষ্ট, ট্রাম্প তো অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল, মেলানিয়াও সেই, যেখানে ইনফ্যাক্ট তার অ্যাডমিন সেক্রেটারির সঙ্গে তার এত পরিচয়, তো তিনি ট্রাম্প সম্পর্কে জানবেন না, না জেনেই বিয়ে করে ফেলবেন। তো ট্রাম্পের সঙ্গে এপস্টিনের কি সম্পর্ক জানবেন না, এটা খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় কি? আমার তো খুব একটা মনে হয় না। আমার মনে হয় এটা মোটেই বিশ্বাসযোগ্য নয়, হয়তো জানাজানি ছিল, জানতেন হয়তো। কাজে পরস্পরের সম্পর্কে অনেক কিছু হয়তো জানতে পারেন, এটা, এবং তার মধ্যে আমি সেটাই যেতে চাইছি না, কে ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কি জানে না জানে কিচ্ছু এসে যায় না। কিন্তু এই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যে কুৎসা হয় বিভিন্ন সম্পর্কের ঘটনা নিয়ে, সেটা আমেরিকাতেও কিন্তু একই রকম ভাবে সারা পৃথিবীতে, আমাদের দেশেও যেরকম হয়, আমাদের দেশের চেয়ে অনেক বেশি কিন্তু আমেরিকাতে আমি দেখেছি চর্চা হয়, এবং চর্চা হয় শুধু না, তার পলিটিক্যাল ক্যারিয়ারে এবং সোশ্যাল ক্যারিয়ারেও তার একটা ভীষণ রকমের বড় রকমের একটা একটা যাকে বলা হয় অসম্মানের জায়গা তৈরি হয়। এই বিল ক্লিন্টনের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। তারও আগে যদি যাও, অত অ্যান্টি ওয়ার ছিলেন জন এফ কেনেডি, সেই সঙ্গেও মেরিলিন মনরোর কি কি সম্পর্ক নিয়ে অনেক কিছু কথা আগে উঠেছিল। ঠিক। কাজে এটা এটা হয়েছে ওখানে। এবং এই ট্রাম্পের যে চরিত্র, সেই চরিত্র নিয়ে তো প্রচুর কথা হচ্ছে প্রত্যেক দিন, তার মধ্যে যদি মেলানিয়াও ঢুকে পড়ে, তো মেলানিয়া ন্যাচারালি নিজেকে সরিয়ে রাখতে চেষ্টা করছে। হুম। এবং এই বিশেষ করে এই একটা এমন একটা দোদুল্যমান সময়ের মধ্যে, সুব্রত। হ্যাঁ, আমি সেটাই, এই বিষয়টাকে এই জন্য আমি তুলে নিয়ে এলাম যে এই যে হুম, শান্তি চুক্তির কোন রকম ভাবে হুম, প্রভাবিত করার জন্য এই ছবিটার কোনো ভূমিকা আছে কিনা, সেই বিষয়টিকে সামনে আনার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এবার আমরা যদি একটু 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 ভারতের প্রসঙ্গে আসি, যে হুম, এই যে শান্তি চুক্তির কোথাও ভারতের কোনো ভূমিকা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, অথচ আমরা সবাই আশা করেছিলাম যে এর মধ্যে ভারত অন্তত একটা হুম, গুরুত্বপূর্ণ হুম, ভূমিকা নেবে। হুম, কিন্তু হুম, হুম, ভারতের পক্ষ থেকে কোনো রকম কোনো সাড়া শব্দ আসেনি। এর মধ্যে যদিও আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর পাকিস্তান সম্পর্কে বলেছেন যে ওরা দালাল,
হুম, তাই এটা করছেন। যাই হোক, সেটা সেটা তার হুম, তার বক্তব্য, এবং তাই নিয়ে নানা রকম হুম, সমালোচনা এবং নানা নানা বিশ্ব জুড়েই হয়েছে। হুম, হুম, আপনার হুম। কি মনে হয়, ভারত এর মধ্যে ইচ্ছে করেই ঢুকছে না, না স্ট্র্যাটেজিক্যালি তাদের এরকম কোনো পরিকল্পনা আছে যে এর মধ্যে আমরা ঢুকবো না, কিন্তু অথবা যদি যেটা হতে পারে যে ভারতকে এরকম কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না এখানে, এ দুটোর কোনটা? ভারতকে ভারতের যে আমরা দেখতে পেয়েছি বৈদেশিক নীতিতে ভারত যেভাবে এগিয়েছে তাতে ভারত একটা জায়গায়, আমি ভারত তো বলবো না যে ভারতের মাথা নিচু হয়েছে, এটা আমি মোটেই বলবো না, ভারতের মাথা উঁচুই থাকে। কিন্তু যা সরকার, কেন্দ্রের যে সরকার, তারা যেভাবে চলেছে তাতে কিন্তু ক্ষতি হয়েছে, আমাদের বৈদেশিক নীতির একটা বিরাট ক্ষতি হয়েছে। বৈদেশিক নীতির ক্ষতি হয়েছে, আমি আগেও বলেছি, এই যে জোট নিরপেক্ষ নীতি আমাদের ছিল, আমরা নিজে মাথা তুলে চলেছিলাম, আমরা দুটো তখন তো এত বড় বড় দুখানা এত বড় বড় পাওয়ার ছিল, বাইপোলার ছিল সারা পৃথিবী, একদিকে রাশিয়া, একদিকে আমাদের আমেরিকা। কিন্তু আমরা কখনো কারোর দিকে চেয়ে চলিনি, আমরা নিজের পথে চলেছি, স্ট্রেট ব্যাটে খেলেছি, এবং সেটা যারা যারা ছিলেন সবাই তাই করেছেন। এই প্রথম আমরা দেখলাম যে ট্রাম্প সাহেব দ্বিতীয়বার আসার পরে এমন এমন কথা বলতে শুরু করলেন যেটা ভারতের পক্ষে খুব অমর্যাদাকর করাবো। এবং সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদী কিছু বললেন না, চুপ করে থাকলেন, প্রত্যেকবারই চুপ করে থাকলেন। কখনো অপারেশন সিন্দুর নিয়ে বললেন আমি বন্ধ করেছি যুদ্ধ, দুটো দেশের মধ্যে, দুটো পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ আমি বন্ধ করেছি। প্রথমে শিকল শিকল পরিয়ে অভিবাসীদের পাঠিয়ে দেওয়া থেকে শুরু হচ্ছে। সমস্ত শিকল পরিয়ে পাঠানো হলো, একটি কথাও বললেন না প্রধানমন্ত্রী, একটি কথাও না। এইরকম অপমান, এইরকম অপমান ভারতবর্ষকে আজ পর্যন্ত ভারতের অধিবাসীদের কোনো কারো সাহস হয়নি এই ধরনের অপমান করবার। এই অপমানটা প্রত্যেকের বুকে লেগেছে। তবুও যেহেতু অন্ধভক্তের দলেরা আছে, তারা তো এখন কিছু বলবে না, তবে ইতিহাসের পাতায় লেখা থাকবে, এই নিয়ে কোনো ভুল নেই, হবেই, ইতিহাসের পাতায় এটা লেখা থাকবে। এবারে এটা তো হলো তারপর হলো ট্যারিফ ওয়ার নিয়ে আমরা কি হলো আমরা দেখেছি। ট্যারিফ ওয়ার নিয়ে তো ট্রাম্প চোখ রাঙিয়ে বলে দিলেন এই তোমাকে এই করতে হবে, তাহলে তোমাকে এইটা, পেনাল্টি যদি বসিয়ে দিলেন, জিনিস হ্যাঁ, রাশিয়ার তেলের, হ্যাঁ। রাশিয়ার সঙ্গে তুমি তেল কিনলে এই হবে ওই হবে। এবং সেই অবস্থায় ভারত আস্তে আস্তে ইরানের সঙ্গে তেল কেনা বন্ধ করে দিয়ে, রাশিয়ার সঙ্গে তেল কেনা বন্ধ করে দিয়ে রাস্তা খুঁজতে লাগলো। টিপিক্যাল পাড়ার যে দোকানদার থাকে ভয়ে, দাদাদের ভয়ে যা যা করে, দাদা বলে আমার এখান থেকে মাল নিতে হবে, মানে সিন্ডিকেট, পাড়ার সিন্ডিকেটে যেরকম বলে যে এখান সিন্ডিকেটের থেকে মতো। চুন বালি হ্যাঁ, হ্যাঁ, ওই সুরকি তো। আমার হ্যাঁ, এখান থেকে নিতে হবে। হ্যাঁ, সেটা সিন্ডিকেটের মতো, সেই সিন্ডিকেট। সিন্ডিকেটের মতো। আমেরিকা বললো আমি যেখানে যেখানে বলবো সেখান থেকে তুমি নেবে, তা যা বলে দেবো সেরকম ভাবে করবে, সেই দরে নেবে, তাই করতে থাকবে। এইটা কিসের লক্ষণ? এটা কি ভীরুতার লক্ষণ নাকি সাহসের লক্ষণ? আমরা তো জানি কিসের লক্ষণ, এটা ভীরুতার লক্ষণ। তবে যেহেতু ওনার 56 ইঞ্চি আছে ছাতি বলে আমরা ভেবেছিলাম, সত্যিই তাই, আমরা ভেবেছিলাম যে না, তিনি জোর গলায় বলবেন না এটা হবে না, এটা চলবে না, তুমি যা বলছো তা আমরা করবো না। এইটা যদি বলতেন তাহলে আমাদের সবার, ভারতের, কারণ তিনি তো ভারতের প্রধানমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী, কেউ ভোট দিক আর নাই দিক তিনি সবার প্রধানমন্ত্রী, সবার ইনফ্যাক্ট গর্বে অন্তত মুখটা উজ্জ্বল হতো। সেটা আদৌ হলো না, একেবারেই হলো না। এবং ইরান যখন যুদ্ধটা করলো, অত একটা ছোট দেশ, ইরানের সঙ্গে যখন আমেরিকা ইসরায়েল দুজনে মিলে যৌথভাবে নেমে গেল যুদ্ধে, এবং ইরান যখন সেটাকে প্রতিহত করলো, তখন যখন খমেনেই মারা গেলেন 1 সপ্তাহ ধরে ভারত চুপ করে থাকলো, একটি কথা বলল, একটি শোক প্রস্তাবে গিয়ে কেউ বললো না যে শোক প্রস্তাবে সই করবো, যে ইরানের সঙ্গে ভারতের এত গভীর সম্পর্ক, এত দৃঢ় সম্পর্ক। ভারতের কিসের সম্পর্ক? ইরান বলে নয়, আর পারস্য সভ্যতার সঙ্গে, আমি সেই সভ্যতার সঙ্গে ভারতের সম্পর্ক, ভারতীয় সভ্যতার সম্পর্ক দিনের পর দিন কি ভারতের সঙ্গে। এই যে আমরা ভাষার মধ্যে এত কথা ঢুকে আছে বিভিন্ন ভাবে, কিভাবে ঢুকে আছে, সভ্যতার মধ্যে ঢুকে আছে, আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে আছে, কৃষ্টির মধ্যে ঢুকে আছে, অজস্র জিনিস। তারা সেইটা রাজনৈতিক ভাবে আমাদের কাশ্মীর ইস্যুতে আমাদের আন্তর্জাতিক স্তরে সাহায্য করেছে। তারা অনেক কিছু চাবাহার পোর্ট করতে দিয়েছে যাতে কোট করতে, আমরা হ্যাঁ, সহজে, হ্যাঁ, সমস্তটাই তারা করতে দিয়েছে। এবং অনেক কিছু। দীর্ঘদিন তেল দিয়েছে, অনেক সময় টাকা আটকে যাওয়ার পরেও তারা তেল দেওয়া বন্ধ করেনি, না, টেকনিক্যাল কারণে যখন টাকা আটকে গেছে। হ্যাঁ, তো এইরকম একটা সম্পর্ক আমাদের বন্ধু দেশ হিসেবে ইরান ছিল। হুম, এবং অবশ্যই ব্রিক্স এর কথা বলতে হয়, ব্রিক্সেও ইরান রয়েছে আমাদের হ্যাঁ, আমাদের সঙ্গে। ভারত
ভারত হ্যাঁ, সেখান থেকে ক্রমাগত সরে এসেছে, ব্রিক্স থেকে ক্রমাগত সরে এসেছে, এবং সরে এসেছে শুধু না, ব্রিক্সের চেয়েও বড় কথা, আমেরিকা যেটা চেয়েছিল যে আমেরিকা যেরকম বলবে সেরকম বৈদেশিক নীতিতে ভারতকে চলতে হবে, অথচ সেই সময় চায়না এবং রাশিয়া আরেকটা অক্ষ তৈরি করছিল, একটা নিউ পলিটিক্যাল অর্ডার, নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি করছে, এবং সেটা আমরা জানি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা চায়না করছে, একটা সত্যি কথা বাণিজ্যের ক্ষেত্রে একটা দিগন্ত খুলে যাওয়ার মতো, এবং সেইটার জন্য ভারতকে নেওয়ার কথা ছিল, ভেবেই ছিল, রাশিয়া ভেবেছিল, চায়না ভেবেছিল যে ভারত থাকবে, একসঙ্গে একটা অক্ষ তৈরি হবে, ভারত সেখানে সরে এলো, এবং সেখানে ইরান ঢুকে গেল, ইরান চলে গেল। এই যে চলে গেল, তাতে ভারতের এই পশ্চিম এশিয়াতে ভারতের অনেকটাই সম্মান হানি হয়ে গেল, ক্ষুণ্ণ হয়ে গেল। এবারে ইরান ভারতকে যেটা করছে, করছে না বলবো না, ভারতের সঙ্গে সম্পর্ক একটা এখনো পর্যন্ত তারা খুব যে খারাপ করেছে তা বলবো না, কিন্তু যে সম্মানটা, যে মর্যাদাটা দিতে পারতো সেটা হলো না। কারণ পাকিস্তানে গিয়ে, এটা তো ফ্যাক্ট, যে পাকিস্তানে একটা শান্তি, যুদ্ধবিরতির পর শান্তি চুক্তি হচ্ছে, এবং সেখানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট উড়ে যাচ্ছেন, ট্রাম্পের জামাই সারা সেখানে বিশ্ব উড়ে তাকিয়ে যাচ্ছেন। আছে এখন ইসলামাবাদ টকের উপরে। এক্স্যাক্টলি, সেটা ভারতের হতে পারতো, বরাবরই ভারতের ক্ষেত্রে সেটা হয়েছে, ভারতের ইয়েতে আমরা দেখেছি, কিন্তু সেটা হলো না। এমনকি যদি এটা রাশিয়াতে হতো তাও খারাপ লাগতো না, চায়নাতে হলেও খারাপ লাগতো না ভারতের সঙ্গে, কোথায় হলো না, ইসলামাবাদে। এরপরে ভারতের মুখটা কোথায় রাখবে? এই যে ভারতের যে এত বড়, আমাদের যে উজ্জ্বল মুখ, আমাদের ভারতের যে সত্যি কথা বলতে বলতে আমরা সবাই গর্বিত বোধ করতাম, ধর্ম নিরপেক্ষ একটা সেকুলার যাকে বলা হয়, গণতান্ত্রিক একটা দেশ, সেই গণতান্ত্রিক সার্বভৌমত্ব সেখানে কোথাও একটা আঘাত লাগলো, এবং এবং এইটাই। স্ট্র্যাটেজিক্যালি আমি যেটা আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইরানের সঙ্গে ভারতের বহুকালের সম্পর্ক, সুসম্পর্ক, এবং ইসরায়েলের সঙ্গেও এখন আমাদের প্রধানমন্ত্রীর যথেষ্ট ভালো সম্পর্ক, তো আমরা দেখেছি যে তিনি হুম, গিয়ে সেখানে সংসদে মেডেল পড়ে এসেছেন, এবং আমেরিকার সঙ্গেও তিনি তার মাই ডিয়ার ফ্রেন্ড তিনি বলেন। তাহলে ভারতই তো সব থেকে উপযুক্ত ইয়ে ছিল যে সবার সঙ্গে তার ভালো সম্পর্ক, অতএব ভারতকে দিয়ে এটা এই মধ্যস্থতাকারীটা ভূমিকাটা তারা নিতে পারতো। কিন্তু হুম। সেইটা কেন হলো না? কেন সেখানে ইসলামাবাদের সঙ্গে তো ইসরায়েলের একদমই সম্পর্ক নেই, ইসরায়েলকে তারা ভীষণভাবে শত্রু মনে করে। হ্যাঁ, সেখানে তারা মধ্যস্থতাকারী হয়ে গেছে। এক্স্যাক্টলি, বৈদেশিক নীতিতে, বিদেশ নীতিতে যে লিডারশিপের, দরকার ছিল, প্রয়োজন ছিল, নেতৃত্ব দেওয়ার যে প্রয়োজন ছিল, নেতৃত্ব দানের যে ক্ষমতাটা দেখাবার কথা ছিল, সেটা ভারতবর্ষের যারা সরকারে আছে, কেন্দ্রীয় সরকারে আছে, তারা আদৌ দেখাতে পারেনি, এটা একেবারে দেখাতে পারেনি। আমি নিজেকে বিশ্বগুরু বলে নিশ্চয় বলতে পারি, লোকের সামনে বলতে পারি, ভারতের আপামর জনসাধারণের কাছে, যেহেতু আমি সংখ্যাগরিষ্ঠের দৌলতে আমি প্রধানমন্ত্রী হয়েছি, বলতেই পারি, তার যারা ভক্ত আছেন তারাও বলতে পারেন, কিন্তু এটা তো বিশ্বের কাছে তিনি গুরু হয়ে যান না, এটা গুরু বলে প্রতীয়মান তিনি হন না, তাকে বিশ্ব তো গুরু বলে মেনে নিচ্ছে না, মিনিল না। এই নেতৃত্ব দেওয়ার কথা যাদের যাদের ছিল, আমরা দেখেছি, জওয়াহরলাল নেহরু বলো, এমনকি মনমোহন সিং এর কথা বলি, বারাক ওবামা কি বলছেন, আপনি যখন বলেন তখন সারা পৃথিবী শোনে। কোথায়? ঠিক উল্টোটা হলো, এটা ট্রাম্প যা বলছেন আমরা তাই শুনছি, মানে আমাদের প্রধানমন্ত্রী তাই শুনছেন, ঠিক উল্টোটা হয়ে গেল। এর চেয়ে এইটা খুব দুর্ভাগ্য আমাদের, এটা আমি মনে করি ভেরি আনফরচুনেট ইট ইজ ফর আস, ফর আওয়ার এটা কান্ট্রি। খুবই খুবই আনফরচুনেট, কারণ যখন সারা বিশ্বে সমস্ত বিশ্ব নেতারা এগুলো নিয়ে আলোচনা করছেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী কখনো আসামের ভোট প্রচারে বা বর্ধমানের ভোট প্রচারে তিনি বাংলা কি করে দখল করবেন হ্যাঁ, সেইটা নিয়ে সেইটাই। মিটিং করে বেড়াচ্ছেন। হ্যাঁ, এটাই তার এখন সেইটাই। প্রধানতম কাজ এটা বলে একমাত্র কাজ প্রতীয়মান হয়ে হচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, একমাত্র কাজ হচ্ছে এটাই আমাদের, আমরা দেখতে আমাদের খুবই অত্যন্ত খারাপ লাগছে, কিন্তু এটাই আমরা দেখছি। গৌতম দা, আজকে সুন্দর একটা আপনি আলোচনা উপহার দিলেন আমাদের, আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন, তাদের কাছে, তাদেরও তো অবশ্যই আপনারা সময়টা অনেকটা দিয়ে আমাদের দেখলেন, এবং আপনাদের যা মনে হলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন। এবং সেই সঙ্গে আমাদের এই চ্যানেল, আমার এই চ্যানেল এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এই দুটো চ্যানেলকে যদি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখেন, তাহলে অবশ্যই আমাদের উৎসাহ এবং শক্তি দুটোই বাড়বে। গৌতম দা, আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। আমাদের আরও উৎসাহ যোগাতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন।
জয়েন শব্দটিতে ক্লিক করে সহজেই এই কাজ করা যাবে। ভালো না লাগলে মেম্বারশিপ যে কোনো সময় সহজেই ছেড়ে দিতে পারবেন। মেম্বারশিপ নিলে প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে ইউটিউব। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ করি না।